হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ২ নাম্বার চ্যাপ্টার প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। এই চ্যাপ্টার ২ এর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার নাম্বার ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাসের আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা ৬টা ফরম্যাটে ভাগ করছি। এই ৬টা ফরম্যাটের মধ্যে ১ থেকে ৫ নাম্বার ফরম্যাট, এই ৫টা ফরম্যাট হচ্ছে ৫টা মেথড, আর ৬ নাম্বার ফরম্যাটটা হচ্ছে জার্নাল। মূলত আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য হচ্ছে ডিপ্রিসিয়েশন বা অবচয় নির্ণয় করা এবং জাবেদা করা। তো এই অবচয় নির্ণয় করার জন্য আমাদের এই চ্যাপ্টারে টোটাল ৫টা পদ্ধতি আছে। এক একটা পদ্ধতিকে আমি একটা ফরম্যাটে কনভার্ট করছি। এখন পদ্ধতিগুলো কি কি? প্রথম পদ্ধতির নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ২ নাম্বারটা হচ্ছে রিডান্সিং বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। অবলিক নামগুলি যে অল্টারনেটিভ নামগুলি অবশ্যই জানতে হবে, কারণ কিছু কিছু প্রশ্নে রিডান্সিং থাকবে, আবার কিছু কিছু প্রশ্নে থাকবে ডিমিনিশিং। অতএব দুইটাই ভালো করে খেয়াল করতে হবে। ৩ নাম্বারটা হচ্ছে ডাবল রিডান্সিং অথবা ডাবল ডিক্লিয়ারিং ব্যালেন্স মেথড। ৩ নাম্বারটা হচ্ছে প্রোডাকশন আওয়ার বা ইউনিট মেথড। ৫ নাম্বারটা হচ্ছে সাম অফ এ ডিজিট মেথড। তাহলে এই ৫টা মেথড আর ৬ নাম্বার ফরম্যাট হচ্ছে জাবেদা। তো এই ৬টা ফরম্যাট মিলাই হচ্ছে আমাদের পার্ট সিতে এবং পার্ট বিতে প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টার তোমাদের ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি যে ২০১৭ সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন, ১৮ সালে পার্ট সিতে একটা প্রশ্ন, ১৯ সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, ২০ সালে পার্ট সিতে একটা, ২১ সালে পার্ট বি এবং পার্ট সি একটা একটা, মানে ১৪ মার্ক। ২২ সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, ১৪ মার্কের। এবার যে ২৩ সালে পরীক্ষা হলো, এই ২৩ সালে পরীক্ষা পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষা দিবে ২০২৪ সালে পরীক্ষার্থী। তাহলে ২০২৪ সালে তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসবেই। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা ২০২৪ সালের পরীক্ষার্থী। ২০২৪ সালে এই চ্যাপ্টার থেকে আমরা দেখতেছি যে বিগত ৩ বছরে প্রত্যেক বছরই পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসতেছে। তাহলে ২০২৪ সালে আমাদের এখান থেকে ইনশাআল্লাহ পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন থাকবেই। তো এই হচ্ছে অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসটা দেখে তুমি বুঝতে পারবা যে এই চ্যাপ্টারটা তোমার পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। এখন আমরা আসবো এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব, তারপর আমরা ২-১টা অঙ্ক দেখব। তো শুরুতে বেসিক আলোচনার জন্য প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট জিনিসটা কি? লেখা আছে যে সমস্ত দৃশ্যমান সম্পত্তি বা স্পর্শনীয় সম্পত্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করা হয় এবং যেগুলোকে পূর্ণ বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করা হয় না। পূর্ণ বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করা হয় না। যদি পূর্ণ বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে সেটা ব্যবসা। এটা পূর্ণ বিক্রয় উদ্দেশ্যে না, প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য ক্রয় করা হয়, তাদেরকে বলা হয় কি প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট মানে হচ্ছে স্থায়ী সম্পত্তি। তো এই প্লান্ট অ্যাসেট চ্যাপ্টারের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশনে আমাদের টোটাল মেথড কয়টা বলছিলাম? ৬টা। ৫টা মেথড পড়ছি। কয়টা মেথড বলো তো দেখি সবাই? ৫টা মেথড। এই 5টা মেথডের মধ্যে প্রথম মেথডের নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড, যার বাংলা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। তাহলে স্ট্রেট লাইন মেথডের বাংলা কি? সরল রৈখিক পদ্ধতি। এখন এই স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বের করতে হবে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এই সূত্রটা আমি একটু পরে তোমাদের ধরবো। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, যার বাংলা হচ্ছে বাৎসরিক অবচয়। সূত্র হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। কস্ট প্রাইস মানে সম্পত্তি ক্রয় মূল্য, সেলফ ভ্যালু মানে ভগ্নাশেষ মূল্য, ইউজফুল লাইফ মানে আয়ুষ্কাল। তাহলে আমাদের এইটুকু মনে রাখতে হবে, স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, আর যেটা বের করার সূত্র হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। স্ট্রেট লাইন মেথডের বাংলা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতির ক্ষেত্রে যে অবচয়টা হবে, এই অবচয় হবে প্রত্যেক বছর কি সমান। ঠিক আছে? জি স্যার। তাহলে একটু আমার সাথে একটু কথা বলো তো দেখি, স্ট্রেট লাইন মেথডের বাংলাটা কি? সরল রৈখিক পদ্ধতি। হ্যাঁ, এই স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমরা কি বের করব? স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমরা কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এক্সপেন্স, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। যা বের করার সূত্র কি? কস্ট প্রাইস মাইনাস সেলফ ভ্যালু ভাগ হচ্ছে ইউজফুল লাইফ।
ইউজফুল লাইফ, গুড। তাহলে স্ট্যান্ডার্ড মেথড আমাদের ক্লিয়ার, এটা মনে রাখেন, আমি একটু পরে ধরবো। এবারে 2 নাম্বার মেথড ছিল রিডান্সিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিটার্ন ডাউন মেথড বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এই 2 নাম্বার কিন্তু অনেকগুলি নাম, 4টা নাম আপনাদের জানতে হবে। তাহলে রিডান্সিং ব্যালেন্স, ডিমিনিশিং ব্যালেন্স, রিটার্ন ডাউন এবং ডিক্লাইনিং ব্যালেন্স মেথড সবগুলো একই। এই মেথডের ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে রেট অফ ডিপ্রিসিয়েশন, অর্থাৎ অবশ্যই হার আমরা বের করব। তাহলে রেট অফ ডিপ্রিসিয়েশন সূত্র কি 100% ভাগ ইউজফুল লাইফ। তাহলে রিডান্সিং ব্যালেন্স বা ডিমিনিশিং ব্যালেন্স বা রিটার্ন ডাউন বা ডিক্লাইন ব্যালেন্স মেথডের ক্ষেত্রে আমরা কি বের করব একটু বলো তো দেখি। রেট অফ ডিপ্রিসিয়েশন, যার সূত্র কি অপচয়ের হার 100 ভাগ ইউজফুল লাইফ। 100 ভাগ ইউজফুল লাইফ, গুড। 3 নাম্বার মেথড হচ্ছে ডাবল রিডান্সিং বা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, অর্থাৎ 2 এবং 3 নাম্বার একই জিনিস, শুধু এখানে ডাবল। ডাবল মানে কয় দ্বারা গুণ করতে হবে, 2 না 3 দ্বারা, বলো তো দেখি। 2 দ্বারা। তাহলে এই 2 নাম্বার মেথড এখানে যাবে কো 3 নাম্বারের ক্ষেত্রে একই, এখানেও রেট অফ ডিপ্রিসিয়েশন, জাস্ট পরিবর্তন হচ্ছে শেষে 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি 100% ভাগ ইউজফুল লাইফ ইনটু কত, 2। তাহলে 2 এবং 3 নাম্বার মেথডের ক্ষেত্রে আমরা বের করব রেট অফ ডিপ্রিসিয়েশন। আশা করি 2 এবং 3 ক্লিয়ার, ওকে। জি স্যার। 4 নাম্বার মেথডের নাম হচ্ছে প্রোডাকশন আওয়ার মেথড বা ইউনিট অ্যাক্টিভিটি মেথড বা মেশিন আওয়ার মেথড অনেক সময় বলা হয়। তো এই মেথডের ক্ষেত্রে আমরা বের করব ডিপ্রিসিয়েশন পার ইউনিট বা ডিপ্রিসিয়েশন পার আওয়ার। ইউনিট থাকলে আমরা ইউনিট লিখব, আওয়ার থাকলে আমরা আওয়ার লিখব, অর্থাৎ ঘন্টা প্রতি অবচয় বা একক প্রতি অবচয়। এর সূত্র কি, সূত্র সেই স্ট্যান্ডার্ড মেথডের মতোই কস্ট প্রাইস মাইনাস সেলফ ভ্যালু, শুধু পরিবর্তন হচ্ছে নিচে হবে টোটাল আওয়ার অথবা টোটাল কি ইউনিট। আর স্ট্যান্ডার্ড মেথডের ক্ষেত্রে কিন্তু ইউজফুল লাইফ হয়েছে। তাহলে 1 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে মিল আছে। 1 নাম্বার এবং 4 নাম্বার পরিবর্তন কি, ইউজফুল লাইফের পরিবর্তন হবে টোটাল আওয়ার থাকলে আওয়ার, টোটাল ইউনিট থাকলে কি ইউনিটস। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে 4 নাম্বার মেথডে আমরা প্রোডাকশন আওয়ার মেথড বা ইউনিট অ্যাক্টিভিটি মেথড অথবা মেশিন আওয়ার মেথড, এই ক্ষেত্রে আমরা বের করব ডিপ্রিসিয়েশন পার ইউনিট অথবা ডিপ্রিসিয়েশন পার কি আওয়ার। যার সূত্র একটু বলেন তো দেখি। সূত্রটা হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ হচ্ছে টোটাল আওয়ার বাই ইউনিট। টোটাল আওয়ার অথবা টোটাল ইউনিট, গুড। এবার সর্বশেষ মেথডের নাম হচ্ছে সাম অফ এয়ার ডিজিট মেথড, যেটাকে বলা হয় বর্ষ সংখ্যা পদ্ধতি। এই বর্ষ সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমে বের করব হচ্ছে সাম অফ এয়ার ডিজিট, অর্থাৎ বছরের সমষ্টি বের করব, যার সূত্র কি n * n + 1 ডিভাইডেড বাই 2। এখানে n কি, n হচ্ছে ইউজফুল লাইফ, ঠিক আছে। n মানে কি বলো দেখি, ইউজফুল লাইফ। এখন এই যে 5টা মেথড তোমাদের পড়াইলাম, প্রশ্নের মধ্যে যখনই যে মেথডটা করতে বলবে ওই মেথডের জন্য শুরুতে কি বের করতে হয় এটা আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে হবে। যেমন আমি যদি বলি যে আমরা এখন সাম অফ এ ডিজিট মেথড বের করব, তো আপনাকে বলতে হবে যে স্যার সাম অফ এ ডিজিট মেথডের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বের করি সাম অফ এ ডিজিট, যার সূত্র কি n * n + 1 ডিভাইডেড বাই কি 2। এটা কিন্তু আপনাকে গতিতে বলতে হবে, ঠিক আছে। তাহলে 5টা মেথডের ক্ষেত্রে কখন কোনটা বের করব সব কিন্তু এখানে লেখা আছে, আপনার 5টা মেথড ভালো করে পড়বেন। এখন আসি, আমাদের এই মেথডের পরে আমাদের একটা শিডিউল করতে বলবেন, ঠিক আছে। এই শিডিউলটা আমরা কখন করব মনে রাখতে হবে, এই শিডিউলটা যখন আমাদের প্রশ্নটা 1 বছরের বেশি থাকবে, অর্থাৎ 1 এর অধিক বছরের ক্ষেত্রে আমরা শিডিউল করব। অর্থাৎ অঙ্কটা যদি 2 বছর হয়, 3 বছর হয়, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একটা ডিপ্রিসিয়েশন একটা শিডিউল করব। তাহলে 1 বছরের ক্ষেত্রে কি আর শিডিউল করার প্রয়োজন আছে? না, নাই। 1 এর অধিক বছরের জন্য আমরা কি করব, শিডিউল করব। এখন শিডিউলটার ক্ষেত্রে আমাদের 6টা ঘর হচ্ছে ফিক্সড। কি কি? প্রথমে ইয়ার, এরপরে কস্ট প্রাইস, এরপরে ক্যালকুলেশন, এরপরে ডিপ্রিসিয়েশন, তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, সবার শেষ হলে ক্যারিং ভ্যালু। তাহলে এই 6টা ঘরের মাধ্যমে আমরা শিডিউলটা করব। যে কয় বছর অঙ্ক থাকবে ঠিক ওই কয় বছরের জন্য আমরা শিডিউল করব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মেথড কয়টা একটু বলো তো দেখি সবাই। ডিপ্রিসিয়েশন মেথড কয়টা? 5টা মেথড। এই 5টা মেথডের মধ্যে শুধুমাত্র স্ট্রেট লাইন মেথড বাদে, এই স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে এই ক্যালকুলেশন ঘরটা হবে না। স্ট্রেট লাইন মেথড বাদে বাদ বাকি 4টা মেথডের ক্ষেত্রে এই 6টা ঘর।
আর শুধু স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে ক্যালকুলেশনের ঘরটা বাদ। তাহলে বলো তো দেখি স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমাদের ঘরগুলি কি কি হবে? ইয়ার, কস্ট প্রাইস, আর হচ্ছে ক্যারিং ভ্যালু। আর স্ট্রেট লাইন মেথড বাদ দিয়ে যা থাকবে সবার ক্ষেত্রে যে কয়টা আছে এই কয়টা ঘরই ফিক্সড। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এইটুকু আমরা প্রাথমিকভাবে আলোচনা করলাম। এই আলোচনাটুকু রেকর্ড ক্লাস বারবার দেখবা, হ্যাঁ? প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে এইটুকু আমাদের কাজে লাগবে। এরপর হচ্ছে আমাদের জাবেদা। তো জাবেদা আমাদের এই চ্যাপ্টার ক্ষেত্রে 5টা জাবেদা। তবে 5টা জাবেদা যে সবসময় প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে লাগবে এমন কোনো কথা নাই। আমরা আজকে 3টা জাবেদা তোমাদের শেখাবো, আর বাদ বাকি 2টা যখন লাগবে তখন শেখাবো। তো এই জাবেদার ক্ষেত্রে শুরুতেই আমরা যে জাবেদা দিব সেটা হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা। তাহলে সম্পত্তি ক্রয়ের জাবেদা আমরা জানি যে সম্পত্তি ডেবিট, যদি নগদে ক্রয় করি তাহলে ক্যাশ, চেকের মাধ্যমে ক্রয় করলে কি হবে? ব্যাংক হবে। তাহলে সম্পত্তি ক্রয় করার জাবেদা কি একটু বলেন তো দেখি। অ্যাসেট ডেবিট আর ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। ওকে, এটা হলো আমাদের বছরের শুরুর দিন, অর্থাৎ যেদিন আমরা সম্পত্তি কিনবো ওই দিনের জন্য আমরা জাবেদা দিব। আর মনে রাখবেন সম্পত্তি ক্রয়ের জাবেদা হবে একটা। অঙ্ক যদি 10 বছর থাকে 10 বছরের জন্য একটা সম্পত্তি জাবেদা দিব। এরপরে হচ্ছে অবশ্যই ধার্য করা একটা জাবেদা দিব, তারপরে অবশ্যইকে বন্ধ করার জাবেদা দিব। অবশ্যই ধার্য করার জাবেদা কি? অর্থাৎ ডিপ্রিসিয়েশনের জাবেদা আমরা ফার্স্ট ইয়ারে শিখছিলাম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, যার বাংলা কি? অবশ্যই ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। ঠিক আছে? তাহলে বলো তো দেখি ডিপ্রিসিয়েশন ধার্য করার জাবেদা কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ওকে। আর 3 নাম্বার জাবেদা দিব এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমরা বন্ধ করব। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হলো ডেবিট, আরে ক্রেডিট করব। তাহলে ডেবিটকে ইনকাম সামারি। তাহলে লেখা আছে ইনকাম সামারি ডেবিট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে আমরা আজকে জাবেদা শিখলাম 3টা। সম্পত্তি ক্রয়ের জাবেদা কি? অ্যাসেট ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। ওকে। অবশ্যই ধার্য করার জাবেদা? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। আর ডিপ্রিসিয়েশনকে বন্ধ করার জাবেদা? ইনকাম সামারি ডেবিট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ওকে, এবার আসেন। মনে করেন অঙ্কটা হচ্ছে আমাদের 5 বছর অঙ্ক। কয় বছর অঙ্ক? 5 বছর। হ্যাঁ, এই 5 বছরের জন্য এই অবশ্যই সম্পত্তি ক্রয়ের জাবেদা দিবে একটা। আর এই যে 2টা জাবেদা অবশ্যই ধার্য করা এবং অবশ্যই বন্ধ করা, এই 2টা জাবেদা দিব প্রত্যেক বছরের জন্য। ঠিক আছে? প্রত্যেক বছরের জন্য এই 2টা জাবেদা হচ্ছে ফিক্সড। আর প্রথম জাবেদাটা শুধুমাত্র প্রথম বছরের জন্য। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে 5 বছরের জন্য এই 2টা জাবেদা ফিক্স। তাহলে 5 দুগুণে 10টা আর সম্পত্তি ক্রয়ের জাবেদা একটা। তাহলে 5 বছরের ক্ষেত্রে মোট কয়টা জাবেদা দিব আমরা? 11টা। আমার কথাই ক্লিয়ার তো সবাই? জি স্যার। এই যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু যদি আপনি ভালো করে বুঝে থাকেন তাহলে এই চ্যাপ্টার আপনার জন্য 1-2 ব্যাপার। আর যদি না বুঝে থাকেন বারবার রেকর্ড ক্লাস দেখবেন। আর এখানে 2টা জাবেদা আছে, সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয় একটা জাবেদা, একটা লস হলে একটা জাবেদা। এই জাবেদাটা তখনই পড়াবো যখন আমাদের কাজে লাগবে। এখন আপাতত পরে আমাদের কোনো লাভ নাই। তাহলে এই বেসিক আলোচনাটুকু অবশ্যই সবাই কমপক্ষে 2 বার করে রেকর্ড দেখবা। এরপরে অঙ্ক শুরু করব। আমরা শুরুতেই একটা অঙ্ক শুরু করব, সেটা হচ্ছে প্রবলেম 1। এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা নেওয়া হয়েছে কমার্স পাবলিকেশনের বই থেকে। ঠিক আছে? আমাদের লেকচার শিট কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস এবং কমার্স পাবলিকেশন বই এই দুইটা সমন্বয়। তোমাদের যখন দিছিলাম তখন আমরা বুঝলাম যে আমাদের নিজস্ব লেকচার শিট প্লাস কমার্স পাবলিকেশন বইয়ের সমন্বয়। ঠিক আছে? তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্কটা আমরা কোথায় থেকে নিছি একটু বলো তো দেখি সবাই। কমার্স পাবলিকেশন বই থেকে নিয়ে এসে প্রথম প্রশ্নটা আমরা একটু পড়বো। এই অঙ্কটা পুরাটাই আমরা করাই দিব। এই অঙ্কটা করানোর পরে আমি এই অঙ্কের সিমিলার 2-3টা অঙ্ক তোমাদের বাসায় কাজ দিব। এই বাসায় কাজগুলো তোমাদের করে যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে জমা দিতে হবে। কথাই ক্লিয়ার তো? জি স্যার। আসেন তাহলে আমরা প্রশ্নটা একটু পড়ি, সবাইকে রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমরা একটু পড়ি। লেখা আছে মডার্ন কোম্পানি পারচেজ এ মিক্সচার মেশিন অন জানুয়ারি 1, 2002 ফর 29,000 টাকা। অর্থাৎ মডার্ন কোম্পানি একটা মিক্সচার মেশিন ক্রয় করছে জানুয়ারি 1, 2002 সালে 29,000 টাকা দিয়া। তাহলে এটা হলো মেশিনের ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্যকে আমরা বলি কি? কস্ট প্রাইস বা ক্যাশ প্রাইস। ঠিক আছে?
দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 5 ইয়ার। তাহলে এই মেশিনের আয়ুষ্কাল কয় বছর? 5 বছর। 5 বছর। এন্ড রেসিডুয়াল ভ্যালু অফ টাকা হচ্ছে 2000। রেসিডুয়াল ভ্যালু যে কথা, সেলফের ভ্যালু একই কথা। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটা তথ্য পেলাম। এক, কস্ট প্রাইস কত পাইছি আমরা? 29000। ইউজফুল লাইফ কয় বছর? 5 বছর। আর রেসিডুয়াল ভ্যালু বা সেলফের ভ্যালু 2000 টাকা। 2000 টাকা। ওকে। Also, the company engineer estimated that the mixture machine will have a useful life of 7500 hour. বলছে যে কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেট করছে যে এই মেশিনটা তার সারা জীবনে 7500 ঘন্টা ব্যবহার করা যাবে। তাহলে এই 7500 ঘন্টায় কি আমরা বলবো টোটাল আওয়ার্স। কি বলবো বলো দেখি? টোটাল আওয়ার্স। এবং নিচে বলছে ইট ওয়াজ ইউজড। এই যে 7500 ঘন্টা যে এস্টিমেট করছে এর মধ্যে বলছে যে ইউজড করছে 1500 ঘন্টা 2002 সালে। 2002 সালে 1500 ঘন্টা, 2003 সালে 2625 ঘন্টা, 2004 সালে 2250 ঘন্টা, 2005 সালে 750 ঘন্টা এবং 2006 সালে হলো 375 ঘন্টা তারা ব্যবহার করছে। এখন রিকোয়ার্ডে বলা আছে যে কম্পিউট দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্স and carrying value for 2002 to 2006। 2002 থেকে 2006 সাল পর্যন্ত, অর্থাৎ কয় বছরে করতে বলছে বলেন তো দেখি? 5 বছরে। 5 বছরে। তাহলে 5 বছরের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বের করতে বলছে। তাহলে আমরা জানি একের অধিক বছরের জন্য করতে হলে আমরা কি করব? শিডিউল করি নাকি? আমরা একের অধিক বছরের জন্য যদি ডিপ্রিসিয়েশন বের করতে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? একটা শিডিউল করব। এন্ড বলছে ইউজিং দা ফলোইং 3 মেথড। নিচের তিনটা মেথডে করতে হবে। প্রথম মেথড হলো স্ট্রেট লাইন মেথড, 2 নাম্বারটা প্রোডাকশন মানে হলো প্রোডাকশন মেথড, 3 নাম্বারটা হচ্ছে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। তাহলে এই তিনটা মেথড করতে আমি তোমাদের মেথড পড়াইছিলাম কয়টা? 5টা। 5টার মধ্যে আমাদের 3টা মেথডে করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে প্রথম মেথডটা শুরু করব। তো স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমরা শুরুতে কি বের করি? অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। গুড। যার সূত্র কি? কস্ট প্রাইস মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। তাহলে কস্ট প্রাইস কত দিয়ে আছে আমাদের প্রশ্নে? 29000 টাকা। সেলফ ভ্যালু কত দিয়ে আছে? 2000 টাকা। আর ইউজফুল লাইফ? ইউজফুল লাইফ হচ্ছে 7500 ঘন্টা। হাট, ইউজফুল লাইফ 5 বছর। 5 আর এটা হলো টোটাল আওয়ার্স। ঠিক আছে, তাহলে আমাদের স্টেলার মেথডের ক্ষেত্রে যা যা লাগে আমরা সব এখান থেকে দেখে নিলাম। তাহলে এখন আসেন আমরা অঙ্কটা শুরু করি। আপনারা দেখেন তো সবাই এই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি এই সলিউশন পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আসি তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 এর জন্য আমাদের বের করতে বসে দুইটা, একটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আর একটা কি ক্যারিং ভ্যালু। তো আমরা এখানে লিখব রিকোয়ারমেন্ট 1 ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং ভ্যালু। আমাদের মেথড ছিল কয়টা? 3টা। এর মধ্যে আমরা প্রথম 1 নাম্বারটা, 1 নাম্বারের মেথড নাম কি? স্ট্রেট লাইন। আমরা লিখছি আন্ডার স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমরা শুরুতে লিখে নিব। আবার 2 নাম্বারটা যখন তখন লিখব প্রোডাকশন মেথড, 3 নাম্বার যখন তখন লিখব ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। তাহলে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমরা বের করি অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। লিখছি উই নো দ্যাট অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের সূত্র কি? কস্ট প্রাইস মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে কস্ট প্রাইস আমাদের প্রশ্নে ছিল 29000 টাকা, সেলফ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু ছিল 2000 টাকা, ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। তাহলে 29000 থেকে 2000 যদি বাদ দেই 27, 27 এ 5 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 5400 টাকা। তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? কারো কোনো কনফিউশন থাকলে আমার সাথে কথা বলেন। না স্যার। জি স্যার, বুঝতে পারছি। পারবেন তো? তাহলে এরপরে যদি স্টেলার মেথডে কোনো অঙ্ক আসে? জি স্যার। জি স্যার। ওকে, সবাই রেসপন্স করবেন। এখন আসি, যদি আমাদের 1 বছরে বের করতে বলতো তাহলে 5400 অ্যানসার হয়ে যেত, কিন্তু আমাদের বের করতে 5 বছর। এর জন্য 5 বছর করার জন্য আমরা কি করব? শিডিউল করব। আমরা নরমালি শিডিউল করি কয়টা ছকে? 6টা না? কিন্তু স্টেলার মেথডের ক্ষেত্রে কয়টা করতে হয়? 5টা হবে। 5টা হবে। 5টা। তাহলে আমরা লিখলাম টেবিল ফর ডিপ্রিসিয়েশন শিডিউল। যেহেতু স্টেলার মেথডের ক্ষেত্রে ক্যালকুলেশন ঘরটা বাদ, তাহলে ক্যালকুলেশন ঘর বাদে বাদ বাকি। তাহলে ইয়ার
কস্ট প্রাইস, ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এবং কি ক্যারিং ভ্যালু। এখন এই ছকটা আমি ভালো করে বুঝাইতেছি, মনোযোগ সহকারে খেয়াল করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলবেন। প্রথমে ইয়ার 2002 থেকে 2006 সাল পর্যন্ত যা আছে তাই দিছি। এরপরটা হচ্ছে কস্ট প্রাইস। আমাদের প্রশ্নে কস্ট প্রাইস ছিল 29,000 টাকা। এই কস্ট প্রাইসটা মনে রাখতে হবে প্রত্যেক বছরে প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে সমান পরিমাণ টাকা হবে। কি বুঝছি বলো তো দেখি? প্রত্যেকটা বছরে প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে প্রতি বছর টাকাটা কি হবে? সমান হবে। সমান হবে। দেখলেন প্রতি বছর আমরা কস্ট প্রাইস দিয়ে দিছি। এরপর হচ্ছে ডিপ্রিসিয়েশন কর। আমাদের মেথডের নামটা কি মেথড? অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন Annual- এক্সপেন্স। মেথডের নাম কি? মেথডের নাম স্ট্রেট লাইন মেথড। তাহলে আমরা জানি স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে অবশ্যই প্রতি বছর কি হয়? সমান হয়। অবশ্যই সমান সমান হয়। হবে। তাহলে কত বের করছি? 5,400 টাকা। এর জন্য প্রত্যেক বছর অবশ্যই দিয়েছি 5,400। এটা কিন্তু সব মেথডের জন্য না, এটা শুধুমাত্র এই স্ট্রেট লাইন মেথডের জন্য হয়েছে। এর জন্য প্রতি বছর অবশ্যই কিন্তু সমান, কিন্তু অন্যান্য মেথডের ক্ষেত্রে কিন্তু এক এক বছর এক এক রকম অবশ্যই হবে। আমার কথাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে কস্ট প্রাইসটা প্রত্যেক মেথডের ক্ষেত্রে প্রত্যেক বছর সমান হবে, আর ডিপ্রিসিয়েশনটা শুধু স্ট্রেট লাইনের জন্য সমান হবে, কিন্তু অন্যান্য মেথডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। ক্লিয়ার সবাই কথা? জি স্যার। এবার আসি, এরপরে ঘরটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, যার বাংলা হচ্ছে পুঞ্জীভূত অবশ্যই। এটা আমরা করব হচ্ছে যুগ যুগ করে। প্রথম বছরের ডিপ্রিসিয়েশন যা আছে তাই। এরপরে এই 5,400 সাথে এই পরের বছরে 5,400 যোগ করেছে 10,800। এরপরে 10,800 সাথে পরের বছরে 5,400 যোগ করেছে 16,200। এর সাথে 5,400 যোগ করেছে 21,600। এরপরে এটা যোগ করা হয়েছে 27,000। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যেটা করলাম এটা প্রত্যেক বছরের ক্ষেত্রে প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে সেম, এটা যেন আমাকে না বলতে হয়। এবার কেয়ারিং ভ্যালুটা, কেয়ারিং ভ্যালুটা মনে রাখবেন সব সময় কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ, মনে থাকবে? জি জি স্যার। স্যার। তাহলে কস্ট স্যার। প্রাইস থেকে কি বাদ দিব বলো দেখি? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে কি পাবো? ক্যারিং ভ্যালু। তাহলে 29,000 থেকে 5,400 বাদ দিলে 23,600। 29 মাইনাস 18,800 সমান সমান, সরি 10,800 সমান সমান 18,200। 29 মাইনাস 16,200 সমান সমান 12,800। 29 মাইনাস 21,600 সমান সমান 7,400। 29 মাইনাস 27,000 সমান সমান 2,000। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। এবং মনে রাখবেন যে এই যে শিডিউল করার পরে আপনার অঙ্কটা হইল কি হলো না তা প্রমাণ করার একটা সুযোগ আছে। সেটা কি বলতো দেখি? আমাদের অঙ্কের মধ্যে সেলফি ভ্যালু কত টাকা ছিল? 2,000 টাকা। 2,000 টাকা। এই 2,000 টাকা এই শিডিউলের ক্ষেত্রে সর্বশেষ ক্লিয়ারিং ভ্যালু টাকাটা আর সেলফের ভ্যালু টাকাটা কি হবে? সবসময় কি হবে? সমান হবে। যদি ক্যারিং ভ্যালু টাকা এবং এই শেষ বছরে ক্যারিং ভ্যালু টাকাটা শেষ বছরের টাকা এবং সেলফ ভ্যালু টাকাটা যদি সমান হয়, তাহলে মনে করবে আপনার সবকিছু কি আছে? ঠিক আছে। আর যদি অসমান হয় তাহলে গন্ডগোল আছে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ আমরা করতে পারবো পরীক্ষা হলে থেকেই। তাহলে এই যে স্টেলার মেথডটা যে পড়াইলাম, এই স্টেলার মেথডের ক্ষেত্রে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। সবাই কি বুঝতে পারছেন তো? কারো কোনো কনফিউশন থাকলে আমার সাথে কথা বলতে পারেন। স্যার ওই যে লাস্টে বললেন না যে এটা সমান থাকলে বুঝবো অঙ্ক ঠিক আছে, ওইটা একটু আরেকবার বলুন। আমাদের প্রশ্নের সেলফের ভ্যালু 2,000 টাকা আর কেয়ারিং গুলো শেষ বছরের ক্ষেত্রে 2,000। এই সেলফের ভ্যালু টাকাটা আর কেয়ারিং গুলো সবার শেষের বছর টাকাটা সবসময় সমান হবে। ঠিক আছে? ওকে, আমরা এবার 2 নাম্বার মেথডে চলে যাই। 2 নাম্বার মেথডটা কি মেথড করতে বলছে বলো তো দেখি? প্রোডাকশন। প্রোডাকশন মেথড। তাহলে প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড আর একটা নাম কি? ইউনিট মেথড। আর একটা নাম কি? বেশি নেওয়ার মেথড। একই কথা। এখন আমরা প্রোডাকশন মেথডের ক্ষেত্রে সর্বপ্রথম কি বের করি একটু বলো তো দেখি? এগুলা কিন্তু একবারে মুখের আগায় আনতে হবে, যদি না পারো তাহলে কিন্তু ঝামেলা হবে। প্রোডাকশন মেথডের ক্ষেত্রে আমরা কি বের করি?
প্রথম ক্লাস এর জন্য সবাইকে মাফ করে দিলাম। এর পরবর্তী ক্লাসে যদি ভুল হয় তাহলে ক্লাসে বের করে দিব। প্রোডাকশন মেথডের ক্ষেত্রে আমরা বের করি প্রোডাকশন পার ইউনিট থাকলে ইউনিট, আওয়ার থাকলে আওয়ার। আমাদের প্রশ্নে ইউনিট আছে না আওয়ার আছে বলো তো দেখি? আওয়ার স্যার। আওয়ার আছে। Our as তাহলে 2 নম্বরের জন্য আমরা লিখছি ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং ভ্যালু আন্ডার প্রোডাকশন আওয়ার মেথড। তাহলে প্রোডাকশন মেথডের ক্ষেত্রে আমরা বের করি ডিপ্রিসিয়েশন পার ইউনিট থাকলে ইউনিট, আওয়ার থাকলে আওয়ার, যার সূত্র কি কস্ট প্রাইস মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড কি টোটাল আওয়ার্স। তাহলে কস্ট প্রাইস ছিল প্রশ্নে 29,000 টাকা, এখানে হবে 29,000 ডিভাইডেড বাই সেলফ ভ্যালু প্রশ্নে ছিল 2,000 আর টোটাল আওয়ার ছিল 7,500। ঠিক আছে? তাহলে 29,000 থেকে 2,000 বাদ দিলে 27,000, 27,000 কে 7,500 দ্বারা ভাগ করলে পাবো 3.6 পার আওয়ার। তাই তো ডিপ্রিসিয়েশন পার আওয়ারটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। তাহলে একটু জি, বলেন স্যার। প্রোডাকশন আওয়ার মেথডের ক্ষেত্রে আমরা কি বের করব? depreciation ডিপ্রিসিয়েশন পার আওয়ার ইকুয়াল per কস্ট hour। প্রাইস আজকের মাইনাস পরের সেলস থেকে ভ্যালু ভাগ যখনই আমি টোটাল এটা জিজ্ঞেস করব, যদি না বলতে পারেন, যে বলতে পারবে না তাকে ক্লাস থেকে আউট, মনে রাখেন। একদম কনকনে থাকতে হবে এগুলা, হ্যাঁ? এখন আসি আমরা শিডিউল করব প্রোডাকশন আওয়ার মেথডের ক্ষেত্রে আমরা কয়টা করব, 5টা না 6টা? 6টা। 6টা। ওকে, তাহলে আমরা কি প্রথমে ইয়ার, এরপরে কস্ট প্রাইস, এই যে ক্যালকুলেশন ঘরটা নতুন করে আসলো, আর পরবর্তী ঘরগুলো আগের মতো ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এবং কি কিয়ারিং ভ্যালু। তাহলে ইয়ার 2002 থেকে 2006 পর্যন্ত কস্ট প্রাইস প্রত্যেক বছর প্রতি বছর প্রত্যেক মেথডের ক্ষেত্রে সমান থাকবে, এজন্য 29,000 টাকা দিছি। ক্লিয়ার তো কস্ট প্রাইস এবং ইয়ারটা? জি স্যার। এখন পরিবর্তন হচ্ছে ক্যালকুলেশন ঘরটা। এই ক্যালকুলেশন ঘরটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ঘন্টা প্রতি অবশ্যই কয় টাকা হবে বের করছি? 3.6 3.6 প্রতি ঘন্টায় অবশ্যই হবে 3.6। আমরা বের করব 2002 সালের। তাহলে 2002 সালে কত ঘন্টা ব্যবহার করছিল প্রশ্নে লেখা ছিল? 1500। তাহলে 1 ঘন্টায় যদি 3.6 হয় তাহলে 1500 ঘন্টায় কত? এজন্য লিখছি 1500 * 3.6 সমান 5400। ক্লিয়ার? জি স্যার। 2003 সালে ব্যবহার করছি 2625। তাহলে 2625 * 3.6 সমান 9450। 2004 সালে ব্যবহার করছি 2250। তাহলে 2250 * 3.6 সমান 8100। এরপর ছিল 750 * 3.6 2700। এরপর ছিল 375 * 3.6 সমান 1350। ক্যালকুলেশন এবং ডিপ্রিসিয়েশন দুইটা ঘর ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, এরপরে অ্যাকুমুলেটেডের ঘরটা আমরা এর আগের মতোই করব। ডিপ্রিসিয়েশন প্রথম ঘরে যা আছে তাই, এরপরে 5400 সাথে 9450 যোগ করে 14850, এর সাথে 8100 যোগ করে 22950, এরপরে 2700 যোগ করে 25000, এরপরে 1300 যোগ করে 27000। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ঘরটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এবার কিয়ারিং ভ্যালু বের করি কিভাবে বলো তো দেখি? ডিপ্রিসিয়েশন গুড। তাহলে 27000 থেকে এই 5400 টাকা বাদ দিলে 23600, সরি 27000, 29000 থেকে 14850 বাদে থাকে 14150, 29000 থেকে 22950 বাদে থাকে 6050, 29 থেকে 25650 বাদে থাকে 3350, 29 থেকে এই 27 বাদে থাকে 2000। তাহলে দেখো শেষ বছরে কিয়ারিং ভ্যালু কত হয়েছে বলো তো দেখি? 2000 টাকা। 2000। আমাদের প্রশ্নে সেলফ ভ্যালু কত টাকা? 2000 টাকা। 2000। তাহলে সেলফ ভ্যালু টাকা আর কিয়ারিং ভ্যালু টাকাটা মিলে গেছে তো? জি স্যার। তাহলে আমাদের অঙ্কটা আমরা বলতে পারি যে আমাদের অঙ্কটা কি আছে, সঠিক আছে। ঠিক আছে? আর এই যে প্রোডাকশন মেথড করাইছি, এই প্রোডাকশন মেথডের মধ্যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলেন। প্রশ্ন নেই স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার বুঝছি। তাহলে বলেন স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমরা শুরুতে কি বের করি? অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন মেথড আর ইকুয়াল প্রোডাকশন মেথডের ক্ষেত্রে আমরা কি বের করি? ডিপ্রিসিয়েশন পার ইউনিট। ডিপ্রিসিয়েশন পার ইউনিট থাকলে ইউনিট, আওয়ার থাকলে আওয়ার। বের করে নেবেন। কাজের শব্দ হইতেছে।
তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারটা শেষ, এবার 3 নাম্বার মেথড ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথড। এই ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে আমরা কি বের করি একটু বলেন তো দেখি। Rate of depreciation. যার সূত্র কি? যার সূত্র হচ্ছে 100 গুণ আপনার Useful যে life. রেটটা থাকবে 100 ভাগ ইউজফুল, হ্যাঁ 100 ভাগ ইউজফুল লাইফ ইনটু কত? 2। 2। গুড, ডাবল দেখে 2 আছে। তাহলে আমরা এখানে লিখছি ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং ভ্যালু আন্ডার ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথড। তো এই মেথডে কিন্তু আমরা জানি উই নো দ্যাট রেট অফ ডিপ্রিসিয়েশন 100% ভাগ ইউজফুল লাইফ, এটা ব্র্যাকেটে ক্লোজ করবেন, এরপর ইনটু 2 দিবেন। তাহলে 100% ইউজফুল লাইফ ছিল 5 ইনটু 2, তাহলে 100 রে 5 দ্বারা যদি ভাগ করি 20, 20 রে 2 দ্বারা গুণ করলে হয় 40%। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমি আবার বলতেছি 100 রে 5 দ্বারা ভাগ করলে হয় 20, 20 রে 2 দ্বারা গুণ করলে হয় 40, আর পার্সেন্ট তো পার্সেন্ট। তাহলে রেট অফ ডিপ্রিসিয়েশন আমরা 40% বের করছি। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। No, sir. এখন বলেন তাহলে ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে আমরা যে শিডিউল করব কয়টায়? 5টা না 6টা? 6টা। 6টা। তাহলে সেম ভাবে আমরা দাগ কাটছি। তাহলে ইয়ার তো ইয়ার যা আছে তাই, কস্ট প্রাইস প্রত্যেক বছর সমান। তাহলে ইয়ার এবং কস্ট প্রাইস নিয়ে আপনাদের কোনো কথা আছে? না No, স্যার। sir. শুধু না, স্যার। ক্যালকুলেশনের ঘরটা হচ্ছে ভিন্ন। ক্যালকুলেশনের ঘরটা বোঝানোর দায়িত্ব আমার। ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, কিয়ারিং গুলো আগের মতোই, শুধু ডিপ্রিসিয়েশন এই ক্যালকুলেশনের ঘরটা হলো ভিন্ন। এবার আসেন আমাদের এই অঙ্কের মধ্যে ডিপ্রিসিয়েশন রেট আমরা কত পার্সেন্ট পাইছি একটু বলেন তো দেখি। 40%। 40%। তাহলে 2002 সালে অবশ্যই ধরবো। এখানে কস্ট প্রাইস ছিল হচ্ছে 29,000 টাকা। এই 29,000 টাকার রেট হচ্ছে 40%। তাহলে 29,000 ইন্টু 40% সমান সমান 11,600। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা একটা বছর পুরাটা শেষ করে তারপর দ্বিতীয় বছর আসতে হবে। এখন প্রথম বছরের ডিপ্রিসিয়েশন যে কথা, অ্যাকাউন্টের ডিপ্রিসিয়েশন কি সেম কথা না? জি স্যার। জি স্যার। কিয়ারিং ভ্যালুটা বের করে কিভাবে একটু বলো তো দেখি। Cost স্যার price কস্ট প্রাইস থেকে accumulated minus তাহলে ডিপ্রিসিয়েশন এই বাদ দিতে হবে। 29,000 মাইনাস 11,600 সমান সমান 17,000 কত? 400। তাহলে এইটা প্রথম বছরে যেটা শেষ, দ্বিতীয় বছরে সেটা হচ্ছে শুরু। তাহলে দ্বিতীয় বছরে যে 17,400 উপর আবার কত পার্সেন্ট উঠছি? 40%। হয়েছে 6,960। এই 11,600 সাথে 6,960 যোগ করেছে 18,560। 29,000 থেকে 18,560 বাদ দিয়ে হচ্ছে 10,440 দ্বিতীয় বছরে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আবার দ্বিতীয় বছরে যারা শেষ, তৃতীয় বছরে সেটা আবার কি শুরু? তাহলে 10,440 এর আবার 40%, 4,176। 18,560 এর সাথে 4,176 যোগ করে 22,736। বলো তো দেখি 6,264 বের করছি কিভাবে? স্যার কস্ট প্রাইস থেকে যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে। কত টাকা থেকে কত টাকা বাদ দিছে তাই বলো। 29,000 টাকা থেকে আপনার 22,736 টাকা বাদ দিতে হবে। ওকে, তাহলে তৃতীয় বছরে যেটা শেষ, চতুর্থ বছর আবার সেটা কি শুরু। তো এর উপর আবার 40%, 2,500 কত? 6 টাকা। তাহলে 25,242 টাকা কিভাবে বের করছি বলেন তো দেখি, কত কত যোগ? 22,736 টাকার সাথে 2,506 টাকা যোগ করতে হবে। গুড। 3,758 থেকে বের করছি কিভাবে? 29,000 থেকে 25,241 টাকা মাইনাস। গুড। তাহলে চতুর্থ বছরে যেটা শেষ সেটা পঞ্চম বছরে শুরু, তাই তো? জি স্যার। জি স্যার। এখন এই পঞ্চম বছর এসে আবার ভুলে 40% দিতে যাইবেন না, ঠিক আছে? আমি যে কথাটা বলবো এটা কিন্তু শেষ বছরের ক্ষেত্রে কথা না। তাহলে শেষ বছরের নিয়মটা কি? শেষ বছরের নিয়ম হচ্ছে রেট গুণ করে না। মনে রাখবেন শেষ বছরের টাকা, এই যে শেষ বছরের ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেশনটা করতে হবে আমাদের 4 নাম্বার বছরে যেটা শেষ ছিল এইটাই থেকে আমাদের প্রশ্নের সেলফে ভ্যালু কত টাকা ছিল? 2,000 টাকা। 2,000। এই সেলফে ভ্যালু টাকাটা বিয়োগ করতে হবে। এনে যদি 40% দেন তাহলে আপনার অঙ্ক কি ভুল। তাহলে শেষ বছরে ক্যালকুলেশন ঘরটা হবে মানে 4 নাম্বার বছরের কিয়ারিং ভ্যালু টাকার সাথে গুণ করে নাকি সেলফে ভ্যালু বিয়োগ করে? বিয়োগ করে। সেলফে ভ্যালু টাকাটা বিয়োগ করে। কথাটা কিন্তু মাথায় রাখেন, এটা কিন্তু অনেকের মনে থাকে না। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে 1,758 টাকা।
তাহলে 25,242 এর সাথে 1758টা যোগ হয় 27,000। 29,000 মাইনাস 27,000 সমান সমান 2,000 টাকা। তাহলে সেলফি ভ্যালু আমাদের প্রশ্ন ছিল 2,000, এখানে আমাদের 2,000 টাকা হয়েছে। তার মানে এই সবটা আমাদের কি কমপ্লিট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। দেখেন ডাবল ডিক্লেয়ার ব্যালেন্স মেথডের ক্ষেত্রে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই স্যার প্রশ্ন। বুঝে বললেন? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই স্যার। না স্যার। ওকে, এবার আসেন তাহলে আমি এই একটা অঙ্ক পুরাটাই আপনাদের করে দিলাম। এন্ড এই অঙ্কের সিমিলার আমাদের 3-4টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি বাসায় কাজ দিয়ে দিলে আপনারা কি পারবেন? জি স্যার। পারা উচিত। এখন আমি যে স্যার, বাসায় পারবো। কাজগুলি দিব এই কাজগুলি আপনি নিজ দায়িত্বে করবেন। করার পর রেজাল্টের সাথে মিলাবেন। যদি রেজাল্টের সাথে মিলে আলহামদুলিল্লাহ, যদি না মিলে তাহলে সেক্ষেত্রে যে এটা সলিউশন পিডিএফ আমি দিয়ে দিচ্ছি এর সাথে মিলাইবেন, দেখেন যে আপনি কি করছেন আর এখানে সমাধানে কি আছে। যদি সমাধান দেখে যদি না পারেন তাহলে আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করুন যে স্যার এই আইটেমটা আমি বুঝি না, আমাকে বলে দেন। কথাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এই সলিউশন পিডিএফটা দিছে আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে। তার মানে এরকম না যে আমি যে কটা কাজ দিছি এই সলিউশন পিডিএফ দেখে 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 খালি ক্ষয় করবেন, তা কিন্তু না। যেখানে আটকে যাবেন সেখানে এটা দেখবেন। কথাই ক্লিয়ার? জি স্যার। এবার আসেন 2 নাম্বার প্রশ্নটা 2012-2014 সালে অ্যাকাউন্টিং আসছিল। প্রশ্ন বলছে যমুনা কোম্পানি পারচেজ মিক্সার মেশিন অফ টাকা 1 জানুয়ারি 2010 2,90,000। তাহলে 2,90,000 কি আমরা কি বলবো? কস্ট প্রাইস। কস্ট প্রাইস। ইউজফুল লাইফ কয় বছর দিয়ে আছে? 5 5 বছর। বছর। আর রেসিডুয়াল ভ্যালু দিয়ে আছে 20,000। তার মানে আগের অঙ্কটাই হুবহু, শুধু একটা করে শূন্য কি বাড়াইছে। ঠিক আছে? 29,000 পরিবর্তে 2,90,000, 2,000 পরিবর্তে জি স্যার। 20,000। আর এখানে আগেরটাই আমাদের টোটাল আওয়ার দিয়ে আছে 7,000 কত? 500। 500। আর আমাদের এখানে ওই আওয়ার গুলো আগেরটাই, এই 1500, 2500, 2250, 750, 375। তাহলে বছরটা চেঞ্জ করছে। হ্যাঁ, বছরটা একই কথা বলছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং ভ্যালু 2010 থেকে 2014 পর্যন্ত। তাহলে কয় বছর করতে হবে? 5 বছর। 5 বছর। মেথড সেই তিনটাই, স্টেট লাইন, প্রোডাকশন, ডাবল ডিক্লেয়ার। পারা যাবে? জি স্যার। জি স্যার পারবো। তাহলে 1 এবং 2 আপনাদের বাসার কাজ। এবার আসি 3 নাম্বারটা। এই 3 নাম্বার অঙ্কটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিচ্ছি। এখানে আমাদের সম্পত্তি ক্রয় মূল্য ছিল 55,000 টাকা। ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। সেলফে ভ্যালু হচ্ছে কয় টাকা বলো দেখি? 5,000 টাকা। 5,000। কোম্পানি 5,000 ইঞ্জিনিয়ার টাকা। এস্টিমেট করছে টোটাল এই মেশিন দিয়ে কত ঘন্টা ব্যবহার করা যাবে? 10,000। 10,000। 10,000 এর মধ্যে 2008 সালে 2200, 2009 এ 2100, 2010 এ 2000, 11 তে 1900 এবং 12 সালে হচ্ছে 1800 ঘন্টা। ওই আগের মতোই তথ্য। প্রশ্ন হচ্ছে প্রিপেয়ার এর ডিপ্রিসিয়েশন শিডিউল ফর 2008-2012। তাহলে 5 বছরের জন্য শিডিউল করতে বলছে ইউজিং টু মেথড, দুইটা মেথডের মধ্যে। এক হলো মেশিন আওয়ার মেথড। এই মেশিন আওয়ার মেথড মানে যে প্রোডাকশন মেথড, আর ডাবল ডিক্লেয়ার তো ডাবল ডিক্লেয়ারিং। কথা বুঝি পারছি? জি স্যার। জি স্যার। তাহলে 3 নাম্বার কি পারা যাবে? জি স্যার। তাহলে 1, 2, 3 আপনাদের বাসায় কাজ মনে জি রাখবেন। স্যার হ্যাঁ, পারবো। 1, 2, 3 আপনাদের বাসায় কাজ থাকবে। আমি 6 নাম্বার প্রশ্নটা একটু পরে দিতেছি। হ্যাঁ, এই 6 নাম্বার প্রশ্নটা বললে 7, 8 আমি বাসায় কাজ দিয়ে পারবো। হ্যাঁ, তাহলে 6 নাম্বার প্রশ্নটা নিছি কমার্স পাবলিকেশন বই থেকে। 6 নাম্বার প্রশ্ন বলা আছে যে তন্ময় লিমিটেড পারচেজ এ ডেলিভারি ট্রাক এট এ ক্যাশ প্রাইস 54,000 টাকা। অর্থাৎ তন্ময় কোম্পানি একটা ডেলিভারি ট্রাক নগদে ক্রয় করছে 54,000। রিলেটেড এক্সপেন্ডিচার্স কনসিস্টেন্ট অ্যাট সেলস ট্যাক্স 2,640। মানে এই সম্পত্তি কিনতে গিয়ে বিক্রয় কর দিছে 2,640। প্রিন্টিং এন্ড টেস্টিং এ গেছে 1,000 টাকা। মোটর ভেহিকেল লাইসেন্স বাবদ খরচ হয়েছে 250 এন্ড 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি 4,200 টাকা। এখানে দুইটা কি কি খরচ আছে? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ আছে, সেলস ট্যাক্স আছে 2,640, প্রিন্টিং এন্ড টেস্টিং এ গেছে 1,000 টাকা, মোটর ভেহিকেল লাইসেন্সে গেছে 250 টাকা। ঠিক আছে? আর 3 বছরে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি অর্থাৎ দুর্ঘটনাজনিত বীমার জন্য করছে, দাম গেছে হলো 4,200 টাকা।
আপনাকে বের করতে বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ ট্রাক, অর্থাৎ ট্রাকের ক্রয় মূল্য বের করতে বলছে। এখন ট্রাক হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কি মূলধন জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় ব্যয় বলেন তো দেখি? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয়। গুড, মূলধন জাতীয় ব্যয়। তাহলে মনে রাখবেন মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় ব্যয়টা আসবে না। আমার কথায় ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় ব্যয়টা আসবে বলেন? আসবে না। আসবে না। কথা ক্লিয়ার করবেন। এবার আসি, তাহলে মূলধন জাতীয় ব্যয় কি কি? এই সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ। যেমন মনে করেন আমি ঢাকায় থেকে একটা গাড়ি কিনলাম, ওই গাড়িটা ঢাকায় থেকে আমার বাসায় আনতে একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, আবার ওইটা আমার বাড়িতে সেট আপ করতে একটা খরচ আছে। এই ধরনের খরচগুলোকে বলা হয় কি আনুষঙ্গিক খরচ। এই তাহলে সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করা হবে আমাদের কি সম্পত্তির মোট ক্রয় মূল্য। এন্ড এই আনুষঙ্গিক খরচ কিন্তু মূলধন জাতীয় ব্যয় হতে হবে, মুনাফা জাতীয় ব্যয় হলে হবে না। তাহলে আমাদের ক্যাশ প্রাইস এটা নগদ ক্রয় মূল্য, এর সাথে সেলস ট্যাক্স এটাও মূলধন জাতীয় ব্যয়, প্রিন্টিং এন্ড টেস্টিং এটাও মূলধন জাতীয় ব্যয়, মোটর ভেহিকেল লাইসেন্স 250 টাকা এটা মূলধন জাতীয় ব্যয়। কিন্তু এই যে লেখা আছে 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, 3 বছরের বীমা খরচ। বীমা খরচ, মোটর সাইকেলের বীমা কিন্তু প্রতি বছর রিনিউ করতে হয়, এটা জানেন তো? জি স্যার। এই রিনিউ করতে হয়, হ্যাঁ, মানে রিনিউ মানে কি নবায়ন করতে হয়। তাহলে এটা হচ্ছে যেহেতু প্রতি বছরের খরচ, তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে সম্পত্তি ক্রয় মূল্যের সাথে এই মুনাফা জাতীয় ব্যয়টা অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ এই 4200 টাকা আসবে না। তাহলে 4200 বাদে বাদ বাকি সবগুলো যোগফল হবে কি কস্ট অফ কি কস্ট অফ প্রাইস। কস্ট অফ ট্রাক। তাহলে আমি এটা সমাধানটা আমি একটু দেখাইতেছি, দেখেন এক্সারসাইজ। এই দেখেন প্রবলেম 6 নাম্বার কি দেখতেছেন স্ক্রিনে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে জি, দিছি স্যার। ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রাক। এখানে ক্যাশ প্রাইস দিছি 54000, সেলস ট্যাক্স হলো 2640, আর প্রিন্টিং এন্ড টেস্টিং ছিল 1000। এই সবগুলো যোগ করলে 57640। তো এখানে একটা জিনিস ভুল হয়েছে, যে এই মোটর ভেহিকেল লাইসেন্স, এই লাইসেন্সটাও কিন্তু প্রতি বছর কি নবায়ন করতে হয়, ঠিক আছে? মোটর ভেহিকেল লাইসেন্স এবং 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি এই দুইটা প্রত্যেক বছরই নবায়ন করতে হয়। তাহলে প্রতি বছর যে খরচ সেটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয়গুলি মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। কথায় ক্লিয়ার? জি স্যার। এই জন্য এই 250 টাকা এবং 4200 টাকা এই দুটো বাদ দিয়ে বাদ বাকি তিনটা যোগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটার জন্য আমরা একটা নোট দিছি, লেখা আছে 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এন্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর রেভিনিউ এক্সপেন্স। রেভিনিউ এক্সপেন্স মানে কি মুনাফা জাতীয় ব্যয়। সো দেয়ার আর নট ইনক্লুড ইন দা কস্ট অফ ট্রাক, এটা কস্ট অফ ট্রাকের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই। ক্লিয়ার কথা? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে 6 নম্বর অঙ্কটা কি পারবো আমরা? হ্যাঁ পারবো। জি স্যার। 6 নম্বর অঙ্কে হুবহু অঙ্ক 7 নম্বরটা। তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 8 লাখ, সেলস ট্যাক্স 35000, প্রিন্টিং এন্ড টেস্টিং 14000, ভেহিকেল লাইসেন্স ফি, মোটর ভেহিকেল লাইসেন্স ফি কি আসবে না আসবে না? আসবে না। আসবে না। আসবে না। 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি 18000, এটাও কি আসবে না। তাহলে ওই তিনটা যোগ করে আমাদের অ্যান্সার শেষ। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, 8 নম্বর অঙ্কটা দেখেন, এখানে আমাদের সেই একই ওই অঙ্কটা একই। ক্রয় মূল্য 8 লাখ, সেলস ট্যাক্স 40000, প্রিন্টিং 15000, 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি 18000, এটা কি আসবে না আসবে না? আসবে না। আসবে না। তাহলে এই 8 লাখ, 40,000, 15,000 এই তিনটা যোগ করে আমাদের হবে কি কস্ট অফ ট্রাক। ওকে, কি হবে বলেন দেখি? জি স্যার। জি স্যার। কস্ট অফ ট্রাক। কিন্তু আরেকটা বলা আছে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য স্ক্র্যাপ ভ্যালু, এই স্ক্র্যাপ ভ্যালু যে কথা, সেলভেজ ভ্যালু একই কথা, রেসিডুয়াল ভ্যালু কি একই কথা। রেসিডুয়াল ভ্যালু, সেলভেজ ভ্যালু নাম হলো তিনটা, সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু। তাহলে রেসিডুয়াল ভ্যালু দিয়ে আছে কত? 35,000। এখন আপনাকে বের করতে বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ ট্রাক, অবলিক দিয়ে বের করতে বলছে ডিপ্রিসিয়েবল কস্ট অফ ট্রাক। ডিপ্রিসিয়েবল মানে কি অবচয়যোগ্য মূল্য, অর্থাৎ যখনই ডিপ্রিসিয়েবল এর কথা বলা থাকবে তখনই প্রশ্নে যদি সেলভেজ ভ্যালু থাকে, সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু যদি থাকে, তাহলে সেটা কি কস্ট অফ ট্রাকের সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে 8 নম্বর প্রশ্নের সমাধানটা আমি একটু দেখাই। এই দেখেন, ক্যাশ প্রাইস, সেলস ট্যাক্স, প্রিন্টিং এই সবগুলো যোগ হয়েছে কস্ট অফ ট্রাক। কস্ট অফ ট্রাকের সাথে স্ক্র্যাপ ভ্যালু টাকাটা আমরা বিয়োগ করছি, হয়েছে ডিপ্রিসিয়েবল ভ্যালু। তাহলে যদি ডিপ্রিসিয়েবল ভ্যালু বের করতে বলে তাহলে সেলভেজ ভ্যালুটা কি করতে হবে বলো দেখি?
বিয়োগ করতে মাইনাস হবে। করতে আর হবে। শুধু যদি বলে যে কস্ট অফ ট্রাক বের করো তাহলে এই সেলফ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু কোনো কাজ নাই। কথায় ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে মনে রাখেন এই যে 6, 7, 8 তিনটে আপনাদের বাসায় কাজ রইল। হ্যাঁ, জি স্যার। এই যে 9 নাম্বার প্রশ্নটা কমার্স সলিউশন বই থেকে নিয়ে আইছে। এই নাম্বারে শুধুমাত্র বলছে শো দা ডিপ্রিসিয়েশন শিডিউল ফর ইট 4 ইয়ার। তাহলে 4 বছরের জন্য ডিপ্রিসিয়েশন শিডিউল করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে কোন মেথড করে, মেথডটা উল্লেখ নাই। যখন উল্লেখ থাকবে তখন প্রশ্নের ডিরেকশন বুঝতে হবে আপনাকে কোন মেথডটা এই অঙ্কটা করা যায়। দেখেন এই 6 লাখ টাকা হচ্ছে সম্পত্তি ক্রয় মূল্য এবং ইনস্টলেশন চার্জ আছে 40,000 টাকা। এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু মানে সেলফ ভ্যালু দিয়ে আছে। তাহলে ইনস্টলেশন চার্জ মানে সংস্থাপন ব্যয়। তাহলে এই সম্পত্তি ক্রয় মূল্য হবে 6 লাখের সাথে এই 40,000 টাকা যোগ করে টোটাল কস্ট প্রায় কত হবে বলো দেখি? 6,40,000 টাকা। তাহলে এই 6,40,000 হলো আমাদের প্রশ্নের কস্ট প্রাইস। স্ক্র্যাপ ভ্যালু মানে সেলফ ভ্যালু দিয়ে আছে 20,000 আর ডিউরিং হচ্ছে 2009, 10, 11, 12। তাহলে কয় বছর বলো দেখি? 4 বছর। 4 বছর। এবং 4 বছরের জন্য আমাদের 2009 এর জন্য ব্যবহার করছে 6,000 ঘন্টা, 10 এর জন্য 6,500, 11 এর জন্য 5,000 আর 12 এর জন্য 2500 আওয়ার্স। যেহেতু আওয়ার দিয়ে আছে তাহলে এটা কোন মেথডের মধ্যে পড়বে? ডিপ্রিসিয়েশন পার ইউনিট বা আওয়ার। মেথডের নামটা কি? প্রোডাকশন মেথড বা মেশিন আওয়ার মেথড নাকি? প্রোডাকশন মেথড অথবা কি মেশিন আওয়ার মেথড, ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কোন মেথডে করব? প্রোডাকশন মেথড। তাহলে প্রোডাকশন মেথডের ক্ষেত্রে আমাদের বের করার সূত্র কি? প্রথম কি বের করি? ডিপ্রিসিয়েশন অফ পার আওয়ার বা ইউনিট। ওকে, এই অঙ্কের জন্য কি বের করব? আওয়ার, পার আওয়ার। আওয়ার। তাহলে সূত্র কি? কস্ট প্রাইস। কস্ট প্রাইস এই অঙ্কের জন্য কত টাকা? 6,40,000। আর সার্ভে ভ্যালু 20,000 মাইনাস করব, 4 দিয়ে ভাগ করব। আর এই ডিভাইডেড বাই কি? ইউজফুল লাইফ না টোটাল আওয়ার্স? টোটাল আওয়ার্স। টোটাল। তাহলে 4 কেন? টোটাল আওয়ার হবে, টোটাল আওয়ারটা আমাদের প্রশ্নের আগে দেয়া ছিল কিন্তু এই অঙ্কে টোটাল আওয়ার যেহেতু নাই এর জন্য কাজ হলো যে 2009 এ 6,000, 6,500, 5,000 এবং 2,500 এই চারটা যোগ করে যেটা হবে সেটা হলো টোটাল আওয়ার। ক্লিয়ার? জি স্যার। যে 4 দ্বারা ভাগ করতে গেছে সে কিন্তু স্টেটলার মেথড বলে ফেলাইছেন। এটা কিন্তু স্টেটলার মেথড অঙ্ক না। আমার কথা কি বুঝতে পারছি সবাই রে? জি স্যার। এই দেখেন 9 নাম্বার অঙ্কটা কস্ট প্রাইস 6,40,000, সেলফ ভ্যালু 20,000 আর টোটাল আওয়ারও যে 4টা যোগ করে 20,000 হইছে। ক্লিয়ার? জি স্যার। এবং এটা করার পরে যে শিডিউল কি পারবেন? জি স্যার, পারবো। ওকে, তাহলে 9 নাম্বার গেল। তাহলে আপনাদের কাজ কি হলো? 6, 7, 8, 9 4টা আর 1, 2, 3 নাকি? তাহলে টোটাল হচ্ছে 7টা অঙ্ক আজকে আমরা কমপ্লিট করলাম। আর কিছু বাসা কাজ দিবেন এই পর্যন্ত থাকবে? জি স্যার, দেন। স্যার এই পর্যন্ত থাক। হ্যাঁ, ও আবেগের ঠেলাই করে ফেলেন জি স্যার দেন। অঙ্ক করতে হবে তো নাকি? তো আমাদের যে পর্যন্ত পড়াইলাম এই পর্যন্তই হচ্ছে আপনাদের বাসায় কাজ থাকবে। এই প্রত্যেকটা কাজ আপনারা করে ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করতে হবে। যে সাবমিট করবে না তাকে লাইভ ক্লাস করতে দেওয়া হবে না। কথাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এখানেই শেষ করছে।